আমরা চাই বাংলাদেশে একটি স্থায়ী টেকসই গণতন্ত্র ব্যবস্থা প্রতিষ্ঠিত, যেখানে গণতন্ত্র পরাস্ত হবে না, যেখানে মানুষের অধিকার পরাজিত হবে না, যেখানে মানুষ নির্বিঘ্নে তাদের অধিকার ভোগ করতে পারবে। আমরা সাবেক মন্ত্রী প্রতিমন্ত্রী ওনাদের সাথে আমার বসার সুযোগ হয়, সেখান থেকে অনেক কিছু জানার সুযোগ পাই। এই ম্যাটেরিয়াল গুলো সংগ্রহ করে আমি এই কমল উপন্যাসটা লিখি। 91-তে প্রথমবার বেগম খালেদা জিয়ার মাধ্যমে ক্ষমতায় আসে বিএনপি। বহুদলীয় গণতন্ত্র প্রবর্তনের পর জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, এই ধরনের দাবিটা করা হয় বিএনপি দল থেকে। 91-তে পরবর্তীতে ওনার এই স্ত্রী বেগম খালেদা জিয়া, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাধ্যমে প্রথমবার বিএনপি রাজনৈতিকভাবে খালেদা জিয়ার নেতৃত্বে ক্ষমতায় আসে। পরবর্তীতে 2001 সালে আবারও আসে। মাঝখানে প্রায় 15 বছরের গ্যাপ। এই গ্যাপের পর 2025-এ 24-এর যে গণ আন্দোলন হলো, এই গণ আন্দোলন পর 2025-এ আবারও নতুন করে আলোচনায় বিএনপি। গুঞ্জন উঠছে যে আগামী যে ইলেকশন আসছে 2026-এর ফেব্রুয়ারিতে, সেই ইলেকশনে জয়ী হয়ে আবারও ক্ষমতায় আসার একটা বড় সম্ভাবনা দেখা যাচ্ছে। সে উপলক্ষে বিএনপির নেতাকর্মীরা কি ভাবছে, বর্তমান 24-এর জুলাই অভ্যুত্থানের পর, জুলাই আন্দোলনের পর বিএনপির কার্যক্রম সবকিছু মিলিয়ে, এবং আগামী সেপ্টেম্বরের 1 তারিখ বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীও আসছে, এই নিয়ে আসলে বিএনপির নেতাকর্মীদের মধ্যে কি ভাবনা চলছে তা নিয়ে আজকে আমাদের আয়োজন। আবারও আমি আপনাদের সাথে হাজির হয়েছি মোহাম্মদ আদনান তাসিন আলমদার, পি নিউজের পর্দায়। সকলকে স্বাগত জানাচ্ছি বরাবর মতোই আমাদের সমসাময়িক সংলাপ বর্তমান রাজনীতি নিয়ে। তো অন্যান্য বারের মতো আজও আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন দুজন আলোচক, দুজন বিজ্ঞ আলোচক। তার মধ্যে একজন আছেন জনাব মোহাম্মদ হারুন জামান, যুগ্ম আহ্বায়ক, চট্টগ্রাম মহানগর বিএনপি। একই সাথে আমাদের সাথে আছেন মেজর জিয়াউর রহমানকে নিয়ে লিখিত প্রথম উপন্যাস কমলের সম্মানিত লেখক ঔপন্যাসিক আসিফ আহমেদ। উভয়কেই আজকে আমাদের পি নিউজের পর্দায় স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আপনাদেরকে পি নিউজের পর্দায় স্বাগত জানাচ্ছি। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয়ে ভালো আছি। আশা করছি সুন্দর একটি সময় আপনাদের সাথে আমাদের কাটবে। প্রথমেই আমি জনাব হারুন জামানের নিকট যেতে চাই। 24-এর আন্দোলনের পর আসলে বিএনপির উত্থান পতন অনেকভাবে দেখা যাচ্ছে, বলা হচ্ছে, অনেকে বলছে যে আপনাদের পক্ষ থেকে আপনারা দাবি করছেন যে আপনারা মিডিয়া ট্রায়ালের শিকার, কিন্তু পেপার পত্রিকা কিংবা মানুষ আপনাদের প্রতি যে আস্থা রাখার দরকার ছিল আওয়ামী লীগের এই পতনের পর, সকলে বিএনপির উপরই আস্থা রাখার একটা চিন্তা ভাবনা আমরা দেখতে পাচ্ছিলাম। কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে ধীরে ধীরে কিন্তু সেই উচ্ছ্বাসের মধ্যে একটা ভাটা লক্ষ্য করা যাচ্ছে। সকল জায়গায় বিএনপি কে কেন্দ্র করে বিভিন্ন ধরনের অন্যায় অবিচার আমরা আসলে শুনতে পাচ্ছি। এই ব্যাপারে আসলে আপনারা কি ভাবছেন, এবং আপনাদের বিএনপির এই নব উত্থান কিংবা নব পরিকল্পনা নিয়ে আপনাদের আসলে চিন্তা ভাবনা কি? বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথম আপনাকে ধন্যবাদ এবং আপনার সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ, যারা শুনছে তাদেরকেও স্বাগত। আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি বহুমুখী গণতান্ত্রিক রাজনৈতিক প্রতিষ্ঠান। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জাতির এক সংকটময় মুহূর্তে রাষ্ট্রের প্রয়োজনে, জাতির প্রয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠার মধ্য দিয়ে এই দেশে বহুদলীয় রাজনীতির ধারা প্রবর্তন করেন। তারই ধারাবাহিকতায় উনি ওনার কর্মের মধ্য দিয়ে জনগণের আস্থা অর্জন করেন এবং জনগণের ভালোবাসা নিয়ে এই দল জনগণের মধ্যে অবস্থান। আপনারা জানেন 1991 সালে যে নির্বাচন, স্বৈরাচার এরশাদের পতনের পর ওইবারই প্রথম বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি সরকার গঠন করেছে। এটা কিন্তু প্রথম নয়, এর আগে 1978 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান নেতৃত্বে এই দল বিজয় লাভ করে সরকার গঠন করেছিল। সুতরাং দ্বিতীয়বারের মতো এই দল 91 সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে জনগণের ভোটে নির্বাচিত হয়ে এই দেশে গণতন্ত্র এবং মূল্যবোধ, ধর্মীয় অনুভূতি সব মিলিয়ে জনগণের
কল্যাণে যা যা করার প্রয়োজন সেইগুলো করার লক্ষ্যে তিনি একটি সরকার গঠন করে এবং সেই সরকারের অনেক সফলতা রয়েছে। এবং আমরা জানি বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামী 1 সেপ্টেম্বর দলের 47তম প্রতিষ্ঠা বার্ষিকী। আমরা যদি দেখি এই দেশের রাজনৈতিক দলের সৃষ্টি উত্থান, আমরা কি দেখি? দল সৃষ্টি হয় ব্যক্তি বিশেষের স্বার্থে, দল সৃষ্টি হয় কাউকে সহযোগিতা করার জন্য। দলের কোনো নিজস্ব সক্রিয়তা বলতে খুব একটা দেখি না, কিন্তু সেই ক্ষেত্রে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সম্পূর্ণ ব্যতিক্রম। এই দল নিছক কোনো ইচ্ছা পূরণের জন্য এই দল নয়, এই দল গণতন্ত্রের সত্য পূরণের জন্য। এই দেশে একদলীয় শাসন ব্যবস্থা ছিল, এই শাসন ব্যবস্থা একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় রাজনীতির ধারা প্রবর্তন করার জন্য শহীদ প্রেসিডেন্ট এই দল সৃষ্টি করে। এবং এই দল জনগণের আস্থা নিয়ে 1978 সালে নির্বাচনে বিজয় হওয়ার পরে আমরা দেখি 1982 সালে স্বৈরাচার এরশাদ এই দেশের একজন নির্বাচিত সরকারকে উৎখাত করে ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতা দখল করে বিএনপিকে ক্ষমতাচ্যুত করেন এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে 9 বছর স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম এবং জনগণের আস্থা অর্জনের মধ্যে দিয়ে 91 সালে বিএনপি আবার জনগণের ইচ্ছায় ক্ষমতায় আসেন। এবং এর মধ্যে দিয়ে বাংলাদেশের রাজনীতিতে যে পরিবর্তন উনি করেছেন, বিশেষ করে সংসদীয় গণতন্ত্রের যে ধারা, সেটা কিন্তু একসময় ছিল না। এবং বিএনপির যে ঘোষণাপত্র, সেখানেও কিন্তু সংসদীয় পদ্ধতির সরকারের কথা ছিল না। কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া 91 ক্ষমতা আসার পর উপলব্ধি করলেন, জনগণের আশা আকাঙ্ক্ষার কথা বুঝতে পেরে উনি সংসদীয় গণতন্ত্র প্রবর্তন করেন এবং তার ধারাবাহিকতায় 91 সাল আমাদের 2025-এ এসে বিএনপির যে অবদান 91 এবং 2001 সবগুলো আমাদের কাছে পরিষ্কার। 2025-এ এসে যে 24-এর পরবর্তী যে গণ আন্দোলন হলো, তো এই গণ আন্দোলনের পরে 2025-এ আপনাদের রাজনৈতিক রোডম্যাপটা কিরকম, অর্থাৎ আপনারা বর্তমান সময়ে কি ভাবছেন সেটা যদি একটু বলতেন। সেটা অত্যন্ত পরিষ্কার। আপনারা দেখেছেন, আমরা শুধু 24-এর অভ্যুত্থানের বা বিজয়ের পরের আমাদের চিন্তা ভাবনা আমরা শুরু করিনি। আমাদের দেশনায়ক তারেক রহমান 2023-এ সংস্কার প্রস্তাবের মধ্য দিয়ে কিভাবে একটি গণতান্ত্রিক জনকল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠা করা যায়, কিভাবে জনগণের শাসন, জনগণের চাহিদা পূরণ করা যায়, সেই লক্ষ্যে 31 দফার একটি সংস্কার প্রস্তাব দিয়েছিল। এবং সেই সংস্কার প্রস্তাবগুলো যদি আপনারা পর্যালোচনা করেন, তাহলে স্পষ্টভাবে দেখতে পাবেন সেইখানে সব বিষয়ে ওনার মতামত আছে, কিভাবে দেশ পরিচালিত হবে। এবং উনি সর্বপ্রথম বলেছে, এই দেশে আগামীতে একজন প্রধানমন্ত্রী 2 বারের বেশি ক্ষমতায় থাকতে পারবে না। এবং শাসনতন্ত্রে ভারসাম্য রক্ষার জন্য উনি অনেকগুলো ধারাবাহিকভাবে বক্তব্য দিয়েছেন এবং তার মধ্যে দিয়ে আমরা একটা সমৃদ্ধশালী, স্থায়ী, টেকসই গণতান্ত্রিক দেশ গড়ার দিকে আমরা এগিয়ে যাচ্ছি। এবং সেই পরিপ্রেক্ষিতে এই জুলাই বিপ্লবের পরে যখন একটা পরিবেশ সৃষ্টি হয়েছে, সেই পরিবেশ কথা যদি আমরা বলতে যাই, তাহলে আমরা নিঃসন্দেহে বলবো শুধু জুলাই এর আগস্টের এই 36 দিনের আন্দোলনে কিন্তু সেটার সব ফলাফল নয়। সেটা দীর্ঘ 15 বছর বিএনপির নেতা কর্মীরা সর্বোচ্চ ত্যাগের মধ্যে দিয়ে সেই জুলাই আগস্টের সফলতা অর্জন করে, তারই ধারাবাহিকতায়। সুতরাং এইখানে এই একটা জুলাই আর আগস্টে শুধু আমরা যদি সীমাবদ্ধ রাখি, তাহলে অন্যগুলোকে আমাদের মনে আমরা অস্বীকার করার সামিল। এবং আমরা যদি দেখি
এই আন্দোলনের জন্য সবচেয়ে বেশি ত্যাগ বিএনপি করেছে। কিভাবে? জুলাই আগস্টের যদি যে 1400-1500 ছাত্র বা সাধারণ মানুষের মৃত্যুর তালিকা যদি দেখি, সেইখানে বিএনপির প্রায় 500-র মতো নেতা কর্মী জীবন দিয়েছে। এর আগে দীর্ঘ 15 বছর বিএনপি ধারাবাহিকভাবে বিএনপির অনেক নেতা কর্মী আন্দোলন সংগ্রামের মধ্যে জীবনও দিয়েছে, বিভিন্ন ধরনের ত্যাগ স্বীকার করেছে, গুমের শিকার হয়েছে, দেশ থেকে দেশে থাকতে পারে নাই, এমনকি পিতা মাতার মৃত্যুতে জানাজা পর্যন্ত পড়তে পারে নাই। সুতরাং আমরা এই দেশটাকে গড়ার জন্য সবচেয়ে বেশি চিন্তা, সবচেয়ে বেশি কর্ম পদ্ধতি বিএনপি গ্রহণ করেছে। সেটা দীর্ঘদিন থেকে শুধু 36 দিনের আন্দোলনকে কেন্দ্র করে নয়। এবং আমরা চাই বাংলাদেশের একটি স্থায়ী টেকসই গণতন্ত্র ব্যবস্থা প্রতিষ্ঠিত, যেখানে গণতন্ত্র পরাস্ত হবে না, যেখানে মানুষের অধিকার পরাজিত হবে না, যেখানে মানুষ নির্বিঘ্নে তাদের অধিকার ভোগ করতে পারবে। এবং আপনারা দেখেছেন যে বিগত 15 বছর এই দেশে নির্বাচনের নামে যা হয়েছে তা ছিল শতভাগ প্রহসন। এখানে কোনো নির্বাচন হয় নাই, নির্বাচনের নাম হয়েছে আমি দামি নির্বাচন, যে নির্বাচন জনগণ গ্রহণ করে নাই। তার পরিপ্রেক্ষিতে জনগণ ফুঁসে উঠেছেন, তার পরিপ্রেক্ষিতেই জুলাই আগস্টের সফলতা। এখনো আমরা মনে করি যে অধিকারের জন্য এত ত্যাগ, এত বঞ্চনা, এত নির্যাতনের শিকার, সেই অধিকার যেন দ্রুত বাস্তবায়নের দিকে আমরা যাই। বিশেষ করে নির্বাচন, জনগণ অধিকার, দ্রুত নির্বাচনটা হোক, দ্রুত নির্বাচন, জনগণ যেন তার অধিকার প্রয়োগ করতে পারে। আমরা আমাদের নেতা দেশ তারেক রহমান বারবার বলেছেন, আপনারা আমাকে ভোট দিবেন সেটা আমি বলছি না, যাকে ইচ্ছা তাকে ভোট দিবেন, যারা নির্বাচিত হবে প্রতিনিধিরাই ক্ষমতা হস্তান্তর হোক, তারাই দেশ পরিচালনা করবে। জি, ধন্যবাদ জনাব হারুন জামান সাহেব, যুগ্ম আহ্বায়ক জাতীয়তাবাদী বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম মহানগর। আমরা আবারও আপনার কাছে আসবে। এর মধ্যে আমরা আমাদের আজকের অন্যজন অতিথি কমল মেজর জিয়াকে নিয়ে, শহীদ মেজর জিয়াউর রহমানকে নিয়ে, শহীদ রাষ্ট্রপতি মেজর জিয়াউর রহমানকে নিয়ে লিখিত প্রথম উপন্যাস কমলের লেখক বিশিষ্ট ঔপন্যাসিক জনাব যাচ্ছি ঔপন্যাসিক জনাব আসিফ আহমেদের নিকট। আপনার প্রতি আমার প্রথম প্রশ্ন, যেহেতু আপনি সরাসরি বোধহয় বিএনপির রাজনীতির সাথে কিংবা ছাত্রদলের রাজনীতির সাথে আপনি সরাসরি হয়তো বা জড়িত নন, তো সেক্ষেত্রে আসলে একজন রাজনীতির সাথে সম্পৃক্ত না হয়ে রাজনৈতিক একজন মানুষকে নিয়ে আসলে লিখিত, যার আদর্শ অনুপ্রাণিত হয়ে আসলে বাংলাদেশের অন্যতম বৃহত্তম একটি দল বাংলাদেশের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছে, আসলে কি কারণে আপনি অর্থাৎ কোন অনুপ্রেরণা আপনাকে এই বইটি লিখতে আপনাকে অনুপ্রেরণা জুগিয়েছে, সাহস জুগিয়েছে, সেটা যদি আপনি একটু বলতেন। আচ্ছা, প্রথমে পি নিউজকে ধন্যবাদ দিতে চাই আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এই সুন্দর প্রশ্নটি করার জন্য। তো এই অনুপ্রেরণা বলতে আমি বলতে হয় একদম শুরু থেকে 2021 সালে, তখন করোনা সাময়িকভাবে সাময়িকভাবে একটু খুলেছিল যে লোকজন টুকটাক বেরোতে পারছে, বাজার করতে পারছে। তো ওই সময় আমি সেলুনে যাই। তখন আমার চুলদারি এতটা বড় না হলে মোটামুটি বেশ উস্কো উস্কো ছিল। তো আমি সেলুনে যাই চুল কাটতে যাওয়ার পর দীর্ঘ লাইন, যেহেতু এতদিন লকডাউন ছিল, তো সেই জায়গা থেকে দীর্ঘ লাইন হওয়াটা বেশ স্বাভাবিক। তো আমি গিয়ে সেলুনে আমাকে যখন বললাম যে আমি চুল কাটতে চাই, তিনি বললেন একটু আপনি বেঞ্চিতে বসেন, কিছুক্ষণের মধ্যে আপনাকে রাখা হবে। আমি বেঞ্চিতে বসার সাথে সাথে দেখলাম যে পাশে একটা পত্রিকা। তো আমি সচরাচর যেহেতু পত্রিকা পড়ি, গল্পের মানুষ, পড়তে পছন্দ করি, হাতে যা পাই তাই পড়ি, পত্রিকাও সেই তুলনায়। তো আমি পড়তে পড়তে এক পর্যায়ে একটা আর্টিকেল চোখ পড়ে, জিয়াউর রহমানকে নিয়ে লিখিত একটা আর্টিকেল। সে আর্টিকেল পড়তে পড়তে আমি বিস্মিত হই যে এমন একজন রাষ্ট্রপতি আমাদের দেশে জন্মগ্রহণ করে। তার উদাহরণ দিতে বললে আমি দুটো উদাহরণ তখন সে সময় আমাকে অনুপ্রেরণা দিয়েছিল। এক, তার কনিষ্ঠ পুত্র কোকো, তিনি একটা ছেঁড়া জুতা পরে মাসকে মাস স্কুলে যাচ্ছেন, প্রাইভেটে যাচ্ছেন। তার টিউশন মাস্টার দেখে বললো যে বাবা তোমার জুতো কোথায়, তুমি জুতো কিনছো না কেন? তার এই উত্তরটা আমাকে ভীষণভাবে ব্যথিত করে। সে সময় জিয়াউর রহমান প্রেসিডেন্ট, তিনি বলেন যে বাবা এখনো বেতন পাননি, তাই এখনো জুতা কেনা হয়নি। তো আমি তখন ভাবলাম যে এমন একজন প্রেসিডেন্ট আমার দেশে জন্মেছিল, আর ওনার সম্পর্কে আমি কিছুই জানি না।
তখন কেবলমাত্র গতানুগতিক কিছু উত্তর আমার জানা ছিল যে তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, বা সেটা নিয়ে আবছা নানা রকম গল্প, আওয়ামী লীগের এক ধরনের একচেটিয়া বয়ান। তো যাই হোক, সে পরবর্তী চিন্তা করলাম যে এই মানুষটাকে নিয়ে আমি জানতে চাই, বুঝতে চাই। তো সেই জানার আগ্রহটা ধীরে ধীরে বাড়তে শুরু করলো। বিভিন্ন অনলাইন পোর্টাল থেকে নানা রকম আর্টিকেল পড়া শুরু করলাম। সেই আর্টিকেল থেকে বেরিয়ে ধীরে ধীরে বই সংগ্রহ শুরু করলাম ওনাকে নিয়ে। তো পড়তে পড়তে এক পর্যায়ে গিয়ে আবিষ্কার করলাম ওনাকে নিয়ে কোনো রকম সৃজনশীল কাজ নেই। সৃজনশীল কাজ নেই বলতে আমি বোঝাচ্ছি কবিতা, ছড়া বা প্রবন্ধের কথা না, বলছি উপন্যাসের কথা। যেহেতু আমরা এই সময়ের তরুণরা আমরা বুঝি গল্প, আমরা গল্পে সবকিছু বুঝি। তো সেই অর্থে ওনাকে নিয়ে সিঙ্গেল একটি গল্প পাইনি, উপন্যাস তো বড় দূর। সে 2022 আমি চিন্তা করলাম যে এই অপূর্ণতাটা যদি আমি পূর্ণ করি, তো যেই ভাবা সেই কাজ। 2022 সাল থেকে আমি পুরো দস্তুর পড়াশোনা শুরু করি। পড়তে পড়তে গিয়ে এক জায়গায় দেখছি যে এই কথাগুলো সীমিত। যেহেতু জিয়া রহমান নিয়ে একই কথা বারবার, একই কথা, স্বাধীনতা যুদ্ধ বা ওনার খাল খনন, আমার উপন্যাসের লেখার জন্য যে ম্যাটেরিয়াল গুলো দরকার ছিল সেটা পাওয়াটা বেশ দুষ্কর হয়ে ওঠে। তো পরবর্তীতে কেন্দ্রীয় বিএনপির সাথে আমার যোগাযোগ হয়। স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়, নজরুল ইসলাম খান সাহেব, রুহুল কবির রিজভী, সিনিয়র যুগ্ম মহাসচিব, ওনাদের সাথে ধীরে ধীরে আমার যোগাযোগটা হয়। তো ওনাদের আর গয়েশ্বরচন্দ্র রায় উনি সরাসরি জিয়া রহমানের সাথে রাজনীতি করেন সে সময়। তো ওনার কাছ থেকে অনেক কিছু জানি সে সময়, এবং ওই সময় অনেক আমলা, সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী, ওনাদের সাথে আমার বসার সুযোগ হয়। সেখান থেকে অনেক কিছু জানার সুযোগ পাই। এই ম্যাটেরিয়াল গুলো সংগ্রহ করে আমি এই কমল উপন্যাসটা লিখি। তো লিখতে লিখতে আমি চিন্তা করছিলাম যে আমার এটা একটা টুইস্ট, সেটা হলো যে আমি ভাবছিলাম যে আমার তো আর সেই সামর্থ্য নেই এই যে আমাদের ছাত্র দলের ভাইয়েরা, যুব দলের ভাইয়েরা, বিএনপির অগ্রজরা যারা দিনকে দিন রাতকে রাত আন্দোলন করছেন, শ্রম দিচ্ছেন, তারা মামলার ভার নিয়ে ছুটে বেড়াচ্ছেন আদালতে এপার হতে ওপার। তো আমি তো সেটা করতে পারবো না। আমার শক্তি হলো লেখা। আমি আমার জায়গা থেকে এটা প্রতিবাদ। যেহেতু জিয়া রহমানকে নিয়ে সেখানে একচেটিয়া ভাবে কিছুই ছিল না, সে সময় একটা নামই ছিল বঙ্গবন্ধু। আমি চিন্তা এটা আমার জায়গা থেকে প্রতিবাদ। তো আমি চিন্তা করলাম যে 2025 সালে হয়তো বইটা আমি আনবো, কিন্তু ঘটনাচক্রে জুলাই আন্দোলন ঘটে যায়। তো সেই আন্দোলন ঘটে যায়, একদিক থেকে আমার জন্য বেশ ভালো হয়, ওই সময় লেখাটা বেশ অর্ধেক হয়ে যায়। জুলাই আন্দোলনের পরবর্তী সময় গিয়ে লেখাটা লিখি, তারপর পাঠক সেটা পড়ে গ্রহণ করে, ভালো লাগা মন্দ লাগা জানায়, এই পর্যন্ত। তবে আমার অনুপ্রেরণার জায়গা যে এটা, যে এমন একজন রাষ্ট্রপতি আমাদের দেশে জন্মেছিল যিনি একটা ভালো কাপড় পরতেন না, যিনি তার ছেলেদেরকে নিজের পরিহিত কাপড় যেগুলো পুরনো হয়ে গেছে, জরাজীর্ণ হয়ে গেছে, সেগুলো আবার বঙ্গভবনের দর্জিকে দিয়ে কাটিং করে সেটা আবার তাদেরকে পরাতেন। তো এরকম রাষ্ট্রপতি তো কখনো কল্পনা করা যায় না। এটা তো আপনি বললেন যে একটা পার্সোনাল ট্রেটের ব্যাপার, প্রত্যেকজন মানুষেরই কিছু না কিছু পার্সোনাল ট্রেট আছে। তো এই পার্সোনাল ট্রেট দিয়ে তো আসলে একজন সফল রাষ্ট্রপতি কিংবা সফল রাজনীতিবিদকে ডিফাইন করতে পারে না। এখন আমার প্রশ্ন আসলে বর্তমান রাজনৈতিক অন্যান্য ব্যক্তিবর্গকে যদি আপনি এক সাইডে রাখেন এবং মেজর জিয়াউর রহমানকে যদি আপনি এক সাইডে রাখেন, কোন জিনিসটাকে আপনি মেজর জিয়ার প্রতি আপনি বেনিফিট দিবেন? অর্থাৎ মেজর জিয়াকে আপনি কেন অন্যদের থেকে এগিয়ে রাখবেন? দেখুন, এখনকার রাজনীতিবিদদের সাথে আপনি কার সাথে তুলনা করছেন? জিয়া রহমানের সাথে? এটা খুব অভাবনীয় বিষয় না? দেখুন, জিয়া রহমান যতবারই দরকার পড়েছে ততবারই দেশের জন্য ছুটে এসেছেন। সেটা আজ শুধু আমরা 71 থেকে না, 1965 সালে খেমখারান যুদ্ধে, সে সময় পাকিস্তান ভারত যুদ্ধ হচ্ছে। তো সে সময় আমরা আমাদের বাংলাদেশিরা কেউ কল্পনাও করতে পারিনি যে বাংলাদেশ আর্মি যুদ্ধ করতে পারে, বা সে সময় খুব সংখ্যায় খুব কনিষ্ঠ ছিল, সংকীর্ণ ছিল। তখন জিয়াউর রহমান খেমখারান যুদ্ধে যান, আর পাকিস্তান আর্মির সেই যুদ্ধ বিস্ফোরিত হয়ে তারা পালিয়ে পালিয়ে আসেন। সে সময় ইস্ট বেঙ্গল রিজিয়নের মধ্যে একটা ব্যাটালিয়ন ছিল, আলফা ব্যাটালিয়ন। সেই আলফা ব্যাটালিয়নের অধিনায়ক ছিল জিয়াউর রহমান। তিনি সেই যুদ্ধে নেতৃত্ব দেন এবং সফলতার সাথে বিজয় লাভ করেন, ভারতকে সেখানে পরাজিত করেন। এবার আসুন 71, এটা কোনো না কোনো ভাবে ওখানে সামনে আসতে হয়, উনি দায়িত্ব নেন। তারপর ধরেন যে 7 নভেম্বর ঘটে যায়, উনি সামনে আসেন। দেখেন, প্রতিটা ধাপে কিন্তু উনি দেশের প্রয়োজনে সামনে আসছেন। 65, 71, 7 নভেম্বর 1975, এই যে বিষয়গুলো। এবার আসুন ওনার রাজনৈতিক দূরদর্শিতা। উনি কিন্তু চাইলে সামরিক আইন জারি করেন, আগে থেকে ছিল। উনি চাইলে তো সেনা শাসন চালিয়ে যেতে পারতেন, কিন্তু সেটা করেননি। উনি তো চাইলে, সে সময় তো বাম রাজনীতির খুব রমরমা একটা জোয়ার চলছিল, উনি তো চাইলে সোভিয়েত ইউনিয়নের দিকে ঝুঁকতে পারতেন, উনি তো ঝুঁকেননি। উনি বললেন যে না, আমি কারো দিকে ঝুঁকবো না, আমরা মধ্যপন্থা।
আবার ওই সময় যখন আমরা মহিউদ্দিন আহমেদ এই জায়গায় বলছেন, রাজনীতি বিশ্লেষক, যে জিয়াউর রহমান আসলে বিএনপি দলটা যে গঠন করছেন, আপনি বললেন আপনার কথা প্রসঙ্গে আসলে যে তিনি বলতেছেন যে কি জিয়াউর রহমান যে দলটা গঠন করছেন সেটা আসলে ক্ষমতার বলয়ের মধ্যে থেকে আসলে গঠন করছেন, অর্থাৎ আপনার মূলত যেহেতু তিনি একটা পার্সোনালিটি বা আপনার 26শে মার্চের পরে একজন পার্সোনালিটি হিসেবে তিনি আসলে বাংলাদেশের মধ্যে গ্রহণযোগ্যতা পেয়ে গেছেন, ওই বলয় থেকে তিনি আসলে তৈরি করতে পারছেন, যেটাকে পরবর্তীতে আসলে একটা রাজনৈতিক শেপ দিছে, অ্যাকচুয়াল রাজনৈতিক শেপ দিছে খালেদা জিয়া। তো এই জায়গায় আপনি আসলে কি বলবেন? দেখুন, যদি ক্ষমতার বলে আমি যদি ধরেও নিই তর্কের খাতিরে যে ক্ষমতার বলে উনি দেশ গঠন করছেন, সে সময় কি মানুষজন কি সেটা বিদ্রোহ করছেন যে আমি এই সরকারকে মানবো না, আমি জিয়াকে মানবো না? এরকম কি বিদ্রোহ করার মতো শেপে ছিল না তো। না, যখন একটা দেশের মানুষ একটা যুদ্ধ বিধ্বস্ত দেশের পর যখন একটা দেশের মানুষ তো প্লাস একনায়কতন্ত্র, হ্যাঁ, দুর্ভিক্ষ, এত কিছুর পর মানুষ যে ভয়েস রেজ করবে, ওই ধরনের ভয়েস রেজ করবে, জিয়া রহমান তো মানুষকে স্বস্তির জায়গা এনে দিলেন। তিনি বললেন যে তিনি যদি ওই সময় হাত না দিতেন, 7 নভেম্বর যদি উনি ক্ষমতায় না আসতেন, তখন তো উনি কেবল তখন তো প্রধানমন্ত্রী ছিল বিচারপতি সায়েম, রাষ্ট্রপতি ছিল উনি তো তখন কেবলমাত্র সামরিক আইন প্রশাসক ছিলেন, উপসামরিক আইন প্রশাসক। তার পরবর্তীতে উনি প্রধান সামরিক আইন প্রশাসক হন। তার পরবর্তী আবু সাইদ সায়েম যখন, এখানে কিন্তু আমলে এক ধরনের কালো কুলুষিত কথা বলা হয় যে জিয়া রহমান বিচারপতি সায়েমের পিস্তল ঠেকিয়ে যে ক্ষমতা, এক ধরনের বুজুর্গ কথাবার্তা, এটা বুজুর্গ কথাবার্তা। উনি যখন আসলেন তখন উনি একদম জাস্ট উপসামরিক আইন প্রশাসন ছিল, তারপর প্রধান সামরিক আইন প্রশাসক। তারপর উনি যখন দেখলেন যে বিচারপতি সায়েম সক্ষম নন, উনি তখন অসুস্থ এক পর্যায়ে, তখন ওনার কাঁধেই দায়িত্বটা বর্তায়। উনি যখন আসলেন তখন দেখলেন যে এবার আস্তে আস্তে তখন উনি কিভাবে গণতন্ত্র কি করবে, তখন কি দল ছিল? তখন সমস্ত দল তো নিষিদ্ধ। উনি ধীরে ধীরে সবগুলো একটা পেপার পত্রিকা চালু করলেন, দলগুলোকে আস্তে আস্তে মুক্ত করলেন, আওয়ামী লীগকে পর্যন্ত রাজনীতি করার সুযোগ দিলেন। এবার উনি চিন্তা করলেন যে আমি কিছু করতে পারি, তো আমি তো কিছু করতে পারি, এখন আমি চাই তো সেনা শাসনও করতে পারি। উনি সেটা করলেন না, উনি বলেন আমি গণতন্ত্রের দিকে যাব। উনি গণতন্ত্রের দিকে গেলেন, সেটা মানুষ গ্রহণও করলো। যদি এমন হতো যে উনি নির্বাচন করলেন না, উনি পেছিয়ে নির্বাচন করলেন, উনি আপনার ওনার সাথে উনি সংসদ নির্বাচন করলেন, এই যে নির্বাচনগুলো করলেন, তো এটা তো জনগণের ইচ্ছার প্রতিফলন হলো। জনগণ তো ওনাকে ক্ষমতা আসনে বসালো। উনি যদি নির্বাচনে পরাজয় করতেন তাহলে বসতে পারতেন না। নিশ্চয় ওনার এমন অনেক ক্যারিজমেটিক ছিল, উনি ক্ষমতা চূড়া বসার পরেও মানুষ ওনাকে গ্রহণ করলেন। আর গ্রহণ করতে যথেষ্ট নজির এবং কারণ আছে। জিয়া রহমান ক্ষমতা থাকা অবস্থায় কি কি উন্নয়ন হয়েছে, নিশ্চয়ই এগুলো আমরা এখন মানে লাইন ধরে বলতে হবে না। ধন্যবাদ জনাব আসিফ আহমেদ। সত্যের সন্ধানে নির্ভীক, P News TV।